বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী এক চরিত্র আব্দুল হামিদ খান ভাসানী। তার বিপ্লবী বাম দৃষ্টিভঙ্গি ও অবস্থানের জন্য তিনি রেড মাওলানা নামে পরিচিত ছিলেন। শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এ অঞ্চলে আমৃত্য মাওলানা ভাসানী রাজনৈতিকভাবে বেশ প্রভাবশালী ছিলেন। তিনি আওয়ামী মুসলিম লীগ, যা পরবর্তীতে আওয়ামী লীগ নামে প্রতিষ্ঠিত হয়, তার প্রতিষ্ঠাতা সভাপতি। পাকিস্তান আমলেও ভাসানীর রাজনৈতিক কর্মকাণ্ড বেশ জনপ্রিয় ছিল। মুক্তিযুদ্ধ শুরুর দিকে মাওলানা ভাসানী বাংলাদেশেই ছিলেন। তখন তিনি টাঙ্গাইলে অবস্থান করছিলেন, তবে নিজের বাড়িতে নয়, এক অনুসারীর বাড়িতে। বামপন্থী নেতা হায়দার আকবর খান রণ তার শতাব্দী পেরিয়ে বইয়ে লিখেছেন, তারা মাওলানা ভাসানীকে ভারতে যাওয়ার পরামর্শ দিলেও তা গ্রহণ করেননি। তিনি চেয়েছিলেন টাঙ্গাইল থেকে চীনের সাথে যোগাযোগ করতে। সেখানে ব্যর্থ হয়ে ভাসানী আসাম দিয়ে ভারতে প্রবেশ করেন। ভাসানী ভারতে থাকাকালীন ভারত এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক মহলে অনেকেই তার কোনো খোঁজ খবর জানতেন না। পুরো যুদ্ধের সময়টাতে মাওলানাকে ভারতের বিভিন্ন জায়গায় রাখা হয়, কখনো কলকাতায়, কখনো আসামে, কখনো বা দেরাদুনে। মাওলানা ভাসানীর অনুসারীদের অনেকে মনে করেন ভারতে প্রবেশ করে তিনি কার্যত নিজের স্বাধীনতা খুইয়েছিলেন। প্রয়াত সাংবাদিক ফয়েজ আহমেদ তার মধ্যরাতের অশ্বারোহী বইতে লিখেছেন, তিনি যদি ভারতে যাবার সিদ্ধান্ত না নিতেন তবে হয়তো তার মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যভাবে রচিত হতো। ফয়েজ আহমেদ আরও লিখেছেন, ভারতে থাকার সময় মাওলানা ভাসানীর গতিবিধি ছিল নিয়ন্ত্রিত। কেবলমাত্র দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে তিনি ঘুরতে পারতেন। রাজনৈতিক ইতিহাসবিদদের অনেকের লেখায় উল্লেখ আছে, নিরাপত্তার অজুহাতে তাকে সবসময় নজরদারি রাখা হতো। ভারতীয় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা কিংবা একজন ম্যাজিস্ট্রেট সবসময় ভাসানীর সাথে থাকত। বিভিন্ন লেখায় দেখা যায়, প্রবাসী সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতার বাইরে অন্য কেউ তার সাথে দেখা করতে পারত না। মাওলানা ভাসানীর সাথে কে দেখা করবেন আর কে করবেন না সেটি নির্ভর করত ভারত সরকারের মর্জির উপর। এমনকি ভাসানীর একান্ত অনুগত ও অনুসারী হিসাবে পরিচিত হায়দার আকবর খান রণ, রাশেদ খান মেনন এবং কাজী জাফর আহমেদও তার সাথে দেখা করতে পারেননি। মুক্তিযুদ্ধ শুরু হবার আগে মাওলানা ভাসানী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মুক্ত ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্যে লন্ডনে বিপ্লবী অস্থায়ী গণপ্রজাতান্ত্রিক সরকার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে লক্ষ্যে 1971 সালের 8 এপ্রিল লন্ডনের পথে আত্মগোপন করে ভারতের অভিমুখে যাত্রা শুরু করেন। সাংবাদিক ফয়েজ আহমেদ লিখেছেন, ভারতে এসে লন্ডনে পৌঁছানোর সহজ পথ বেছে নেওয়ার সিদ্ধান্তটি ছিল ভ্রান্ত। এই রাজনৈতিক ভুল সিদ্ধান্তের ফলেই তিনি ভারত সরকার কর্তৃক অঘোষিত গৃহবন্দী হয়ে পড়েন এবং তার বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনাটি স্বাভাবিকভাবেই বানচাল হয়ে যায়। জীবনে তার সবচাইতে বেদনাদায়ক ঘটনা ছিল এই ব্যর্থতা। পাকিস্তানের রাজনীতিতে মাওলানা ভাসানী অনেকের কাছে ভারত বিরোধী নেতা হিসাবে বেশি পরিচিত ছিলেন। তিনি ছিলেন চীনপন্থী রাজনীতিক, যে কারণে তিনি ভারত সরকারের পছন্দের তালিকায় ছিলেন না। তবে রাজনীতিবিদ হিসেবে ভাসানীকে উপেক্ষা করার মতো সুযোগও ছিল না। কলকাতার লেখক সৌমিত্র দস্তিদার বিবিসি বাংলাকে বলেন, ওনার গায়ে চীনপন্থী হিসাবে ছাপ ছিল। উনি সেটা অস্বীকারও করতেন না। তখন তো পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলন ভয়ঙ্কর চেহারায় ছিল, তারাও ছিল চীনপন্থী। যদি মাওলানা কখনো নকশালদের সমর্থন করেন, সে চিন্তাও ছিল ভারত সরকারের মনে। সে আশঙ্কা থেকে ভারত সরকার মাওলানাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। ভাসানীর ভারত বিরোধী মনোভাব থাকায় ভারতের ইন্দিরা গান্ধী সরকার মুক্তিযুদ্ধের সময় তাকে নজরবন্দি করে রেখেছিল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব যাতে বামপন্থীদের হাতে চলে না যায় সেজন্য বেশ চিন্তিত ছিল ভারত সরকার। সেজন্য তারা মাওলানা ভাসানীকে বিচ্ছিন্ন করে রেখেছিল বলে বিভিন্ন লেখায় উঠে আসে।
মুক্তিযুদ্ধে বামপন্থীদের অংশগ্রহণের প্রশ্নে কলকাতার একটি সমন্বয় কমিটি গঠনের চেষ্টা করা হয়েছিল। সেই সমন্বয় কমিটির চেয়ারম্যান হিসেবে মাওলানা ভাসানীর নামও ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই সমন্বয় কমিটির সাথে মাওলানা ভাসানীর যোগাযোগ ভারত সরকার পছন্দ করেনি। তিনি যাতে বামপন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করতে না পারে সেজন্য তাকে কলকাতা থেকে কোচবিহারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সাংবাদিক ফয়েজ আহমেদের ভাষায়, যেদিন বাংলাদেশ বিজয় লাভ করে সেই 16 ডিসেম্বর মাওলানা ভাসানী ভারতের দেরাদুনে অঘোষিত গৃহবন্দী হিসেবে অবস্থান করছিলেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।